আপনারা দেখেছেন ভিডিওতে ফেসবুকে শেয়ার করা যে ভিডিও, তাতে করে দেখেছেন যে একটি মেয়ে আমার কাছে 1 মাস চিকিৎসা করার পরেই প্রেগনেন্ট হয়েছে। তারা 1 বছর থেকে বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক জায়গাতেও চিকিৎসা করেছেন, কিন্তু সফল হননি। যার জন্য একজনের কাছে থেকে শুনে আমার কাছে চিকিৎসা নিতে আসেন। তার যে মন মানসিকতার বিষয়গুলো ছিল, সেগুলো আমি ওই ভিডিওতে বলেছি। সেই তথ্যের উপরেই ভিত্তি করে আমি তাকে ওষুধ দিয়েছিলাম। আমার যতটুকু মনে আছে, আমি তো খাতা দেখে দেখে ওগুলো বলি। মানে পেশেন্ট যখন বলেছেন, তখন আমি পেশেন্টের সেই খাতা বার করেছি। সেখানে যে লেখা আছে, প্রথম দিন কেস্টিকিং এর সময় পেশেন্টের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো লেখা আছে। পেশেন্টের কথা সেই সাথে সাথে খাতা থেকে তুলে দেওয়া, তার মুখের থেকে যে সমস্ত লক্ষণগুলো পেয়েছি সেগুলো আমি আবার একটু যোগ করে ওই ভিডিওতে আমি দিয়ে থাকি। তো যেটুকু মনে আছে আমার, সেটুকু হচ্ছে যে তার মানসিক দিক থেকে যে সমস্যা ছিল, সেই সমস্যাটা হচ্ছে যে সে প্রচন্ড রাগী, প্রচন্ড খিটখিটে, প্রচন্ড রাগী। সবসময় সে যেন সপ্ত সুরেই চড়ে থাকে, এতটা রাগ তার, এবং মিজাজ খিটখিটে, খুব সাহসী। সে কাউকে ভয় পায় না, ছোট বড় সবার সাথেই সে রাগ প্রকাশ করে। চেনা অচেনা, জানা অজানা, যে কোনো মানুষের সাথে সে তার রাগ ক্রোধ প্রকাশ করে। রেগে গেলে মুখের উপরেই তার মুখে যা আসে তাই বলে দেবে, এত বেশি রাগী। তো যে সামনের যে ব্যক্তি, সেই ব্যক্তি তার এই রাগ ক্রোধ ক্ষোভ এবং তার বাজে আচরণ দেখে কি মনে করবে সেসব তার কিছু যায় আসে না, বা তার কিছু মনে হয় না। সে একবার যদি ঝগড়া শুরু করে, বহুক্ষণ চলবে। প্রতিপক্ষ হয়তো থেমে গেছে, কিন্তু এ বিড়বিড় বিড়বিড় করে বলতে থাকবে। অনেক সময় হয় কি, পরিবারের মধ্যে এরকমও হয়ে যায়, এই বিড়বিড় দেখে প্রতিপক্ষ আবার কথা ধরলে তার সঙ্গে আবার ঝগড়া শুরু হয়ে যাবে। এই এতটাই মানে খিটখিটে, এতটাই রাগী, এতটাই সাহসী। এই রাগ তার মাথায় সব সময় থাকে, সে যেন সবসময় একটা চন্ডাল হয়ে থাকে। এটাই ছিল ওই পেশেন্টকে ওষুধ দেওয়ার জন্য পরিচালক লক্ষণ। আর যেহেতু তার ইস্যু আসছে না, ওর স্বামী থাকে আমেরিকায়, পেইন্টিং এর কাজ করে। আমাকে যে তথ্য দিয়েছিলেন চেম্বারে এসে, সেটা হচ্ছে ওর স্বামী। ওই দিন স্ত্রী আসেননি। ও পেইন্টিং এর কাজ করে আমেরিকাতে। ও আমেরিকা থেকে ছুটিতে বাড়ি এসছে, এবং এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিল যে এই ছুটির মধ্যে যদি সমস্যা মিটে যায়, তাহলে সে খুব ভালোই আবার কাজে যোগ দিতে পারবে। তার হাতে সময় খুব কম, সে আবার আমেরিকায় ফিরে যাবেন তার কাজে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সাকসেস। কি মেডিসিন মনে হচ্ছে বলুন? আর একটা কথা ওখানে বলেছিলেন যে সবকিছু তাড়াতাড়ি চাই, দেরি হওয়া চলবে না, সবকিছু তাড়াতাড়ি। সে যা কিছু চাইবে, মনে যা ইচ্ছা করবে, সেটা তাড়াতাড়ি হতে হবে, দেরি হওয়া চলবে না। কোনো একটা কাজ করার ইচ্ছা জাগলে সে বিলম্ব করবে না, সেই কাজে তাড়াতাড়ি লেগে যাবে, এবং তাড়াতাড়ি সেই কাজ সম্পন্ন করতে হবে তাকে। বাজার থেকে তার স্বামীকে হয়তো কোনো কিছু একটা কিনতে দিলেন, তো সেটাকে আনার জন্য তাকে তাড়াতাড়ি যেতে হবে এবং তাড়াতাড়ি নিয়ে চলে আসতে হবে, দেরি হওয়া চলবে না, দেরি করা চলবে না। কি মেডিসিন বলুন? একবার ওষুধেই, একবার মেডিসিন দিয়েছিলাম, পরের বার ফাইটাম। টোটাল 1 মাস, এবং এর মধ্যেই প্রেগনেন্ট। বলুন কি মেডিসিন?
আমি ভিডিওর কমেন্টে লিখেছিলাম যে আপনারা বলুন কি মেডিসিন হতে পারে, তো আপনারা কেউ অংশগ্রহণ করেননি। তার মানে আপনাদের কোনো ডেভেলপড হচ্ছে না, আমার আলোচনা শুনে কোনো ডেভেলপড হচ্ছে না। আসলে আপনারা বিশ্বাস করতে পারছেন না, এই জন্য আমি 365 দিনে 300 খানা কেস আমি সফল কেস, মানে মুখ যারা দেখাতে চাইবে তাদের মুখ দেখাবো, যারা মুখ দেখাতে চাইবে না তাদের দেখাবো না। 365 দিনে 365 খানা কেস দেখাবো, সফল কেস। বলেন মেডিসিন কি ছিল? আমার সফল কেসের গল্প, আমার সাথে অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি, অ্যাম্বিশন অফ লার্নার টেলিগ্রাম যে স্পেশাল গ্রুপ রয়েছে, ওই টেলিগ্রাম স্পেশাল গ্রুপে যে সমস্ত ডাক্তারবাবুরা আমার সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেন আমার সফলতা সম্বন্ধে। তো বলুন মেডিসিন কি হবে? ডাক্তার মামুন আর রশিদ যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে, তারা বলুন মেডিসিন কি হবে। আর লাইভটা একটু শেয়ার করুন, লাইভ শেয়ার করুন। কি মেডিসিন বলুন? কেস অতটুকুই। কেউ কিছু বলতে পারছেন? আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা তো আশা করি আপনাদের বলা উচিত। তা চলুন, যদি আপনারা কেউ বলতে না পারেন তো আমি বলে দিচ্ছি। ওই পেশেন্টকে আমি ক্যামোমিলা দিয়েছিলাম, ক্যামোমিলা, ক্যামোমিলা 1N 3 মাত্রা দিয়েছিলাম, অনলি ক্যামোমিলা 1N 3 মাত্রা, 3 দিন সকালে খালি পেটে খেতে, ব্যাস। চলুন, কি আপনারা ক্যামোমিলার সাথে সহমত আছেন না আপনারা ভিন্ন মত পোষণ করছেন? বলুন, আলোচনা করুন, আপনারা কমেন্টের মাধ্যমে আলোচনা করুন। আপনারা ক্যামোমিলার সাথে একমত আছেন না ভিন্ন মত আছেন? আপনারা কিছুই বলছেন না, উত্তরও দিচ্ছেন না, কথাও বলছেন না। আমি রুগীকে ক্যামোমিলা দিয়েছিলাম, আপনারা ক্যামোমিলার সঙ্গে একমত আছেন না কারোর ভিন্ন মত আছে? বলুন, আপনাদেরকে অন্য কোনো মেডিসিনের কথা মনে হচ্ছে? ডাক্তার সুশান্ত দাস, মেটেরিয়া মেডিকা গুলো ভালো করে পড়তে হবে এবং সেটাকে অন্তঃস্থ করতে হবে, উপলব্ধি করতে হবে, এবং সেই উপলব্ধির অনুরূপ অবস্থা পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাবো। সেই অবস্থা যখনই আমরা পেয়ে যাব তখন সেই ওষুধ প্রয়োগ করব, ব্যাস। ঠিক আছে, চলুন পরের কেসে যাই। আপনারা লাইভটি শেয়ার করতে থাকুন, যে কজন আছেন সে কজনই থাকুন না। একটা দারুণ কেস, দুর্দান্ত একটি বাত রোগীর কেস। তার কোমরে ব্যথা এবং ডান দিকের সাইটিকা যন্ত্রণা। একটি রোগী কোমরে ব্যথা এবং ডান দিকের সাইটিকা যন্ত্রণা,
রুগী যখন আমার চেম্বারে ঢুকলেন তখন খুব কষ্ট করে ঢুকলেন, খুব ধীরে 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 পা ফেলে আমার চেম্বারে এসে খুব কষ্ট করে বসলেন। তার এই অতি ধীরে ধীরে সন্তর্পণে পা ফেলে আসার ভঙ্গিমা দেখে আমি বুঝে গেলাম যে ওর শরীরে ব্যথা আছে, পায়ে বা কোমরে কোথাও ব্যথা আছে। তো আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম যে ব্যথার সমস্যা নাই? পেশেন্টের ছেলে বললেন হ্যাঁ, ব্যথার সমস্যা। বেশ, তারপরে তিনি বসলেন। বসার পর একটু চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করছেন। এতক্ষণ যে হেঁটে এসেছেন, একটু ব্যথা যন্ত্রণা হচ্ছে, সেটাকে সামলানোর চেষ্টা করছেন। আমি তখন চুপচাপ ওনাকে শুধু দেখতে থাকলাম। একটু পরে একটু ধাতস্থ হলেন, তারপর আমার সঙ্গে কথা বলতে চেষ্টা করলেন। আমি তেনাকে, মহিলা রোগী, আমি তেনাকে জিজ্ঞাসা করলাম আপনার কি সমস্যা? বললেন যে কোমরে ব্যথা, আমার এই ডান দিকের সাইটিকা যন্ত্রণা, পায়ের তলাতেও আমার ব্যথা আছে, গোড়ালিতে। গোড়ালির ব্যথা দুই পায়েই হয়। তো কোমরে ব্যথা, সাইটিকা যন্ত্রণা, আপনারা জানেন যে সাইটিকা ব্যথা সাধারণত সাইটিক নার্ভের উপরে, মানে যেখান থেকে, যে ভার্টিব্রা থেকে আপনার সাইটিক নার্ভ উৎপন্ন হয়ে পায়ের গোড়ালি পর্যন্ত বয়ে গেছে, সেই ডিস্কের যখন ক্ষয় হয় তখন ওই নার্ভের উপর চাপ পড়ে যন্ত্রণা হয়। তাহলে কোমরে ব্যথা একটা থাকবেই। তা কোমরে ব্যথার সঙ্গে সাইটিকা যন্ত্রণা, সেই সাথে সাথে তার পায়ের তলায় ব্যথা। এই ব্যথা, এত ব্যথা, তার চলাফেরার ধরন দেখে বুঝতে পেরেছেন যে চলাফেরা করতে তার খুব কষ্ট, হাঁটাচলা করতে তার খুব কষ্ট। আমি জিজ্ঞাসা করলাম যে আপনার এই ব্যথা নিয়ে কিভাবে থাকতে ইচ্ছা করে? বললেন যে আমি চুপচাপ শুয়ে থাকতেই বেশি পছন্দ করি, হাঁটাচলা করতে পারি না, খুব কষ্ট হয়, প্রচুর কষ্ট। পায়খানা প্রস্রাবে যাওয়া যেন জান বার হয়ে যায়, এইভাবে বলছিলেন। পায়খানা প্রস্রাবে যাওয়া যেন জান বার হয়ে যায়, জীবন বার হয়ে যায়, প্রচুর কষ্ট। আর কি সমস্যা? পায়খানা শক্ত, পায়খানা শক্ত, পায়খানা 2 দিন 3 দিন পর পর পায়খানা হয়, খুব কষ্ট, খুব কষ্ট হয়, অনেক শক্ত পায়খানা, 2-3 দিন অন্তর পায়খানা হয়। পেটে গ্যাস অম্বল আছে, যাই খাই অম্বল হয়ে যায়, খাবার পরে পরে টক হয়ে যায়। বিশেষ করে দুপুরের পর, দুপুরে খাওয়া দাওয়া করে, যখন দুপুরে খাওয়া দাওয়ার পরে ওনাকে শুতে হয়, তা শোবার পরে বিকালের দিকে ওনার অম্বল, অ্যাসিডিটিটা বেশি হয়। কিন্তু ওনার পেটে ফাঁপ হয় না, মাঝে মাঝে টক ঢেকুর ওঠে এবং গলা বুক জ্বালা করে, ভীষণ ভাবে গলা বুক জ্বালা করে। এইসবের জন্য তিনি বরাবর অ্যালোপ্যাথি চিকিৎসা করেছেন। গ্যাস অম্বল, প্রচুর অম্বল, অ্যাসিডিটি হয়, পায়খানা শক্ত হয়, মাঝে মাঝে জোলাপ ব্যবহার করেন, কিন্তু তারপরেও নাছোড় ভাবে চলছে। তার অর্শ আছে, অর্শ আছে। ওই পায়খানা শক্ত থাকার জন্য অর্শের উপরে খুবই যন্ত্রণা করে। পায়খানা শক্ত থাকার জন্য অর্শের উপরে ভীষণ যন্ত্রণা করে। মাঝে মাঝে শক্ত পায়খানা তো অনেক বড় ন্যার, বার হওয়ার সময় মলদ্বার কেটে ছিঁড়ে রক্ত পড়ে, পায়খানার দ্বারে ভীষণ ব্যথা করে এবং ভীষণ যন্ত্রণা করে। মানে তার যন্ত্রণাই হচ্ছে তার যন্ত্রণা, তার জীবনটাই হয়ে গেছে এখন যন্ত্রণা, এতটা কষ্ট। আর চুপচাপ শুয়ে থাকে।
মনে আনন্দ ফুর্তি একদমই নেই, নিরানন্দ, অখুশি, বিষণ্ণ, বিষাদ, খুবই দুঃখী। এটা নিয়ে তার খুব দুশ্চিন্তা, মানে শরীর স্বাস্থ্য নিয়ে খুব দুশ্চিন্তা যে যদি আমি না সারতে পারি, বিছানায় পড়ে যাই, তাহলে আমার সংসারটা তো শেষ হয়ে যাবে। পরিবারে তো কাজ করার মতো আর কেউ নেই। সব কাজ তাকে করতে হয়। এত কষ্ট নিয়ে সে কাজকর্ম ঠিক মতো করতে পারে না। তার স্বামী সংসারের প্রায় সমস্ত কাজই করে থাকেন, সহযোগিতা করে থাকেন। ছেলেও কাজ করে। মা অনেক সময় বসে, বসে একটু রান্নাটা করেন। বাকি কাজগুলো সব ওরা করে দেন। এই হচ্ছে এর সমস্যা। তো যখন ব্যথা যন্ত্রণা একটু কম থাকে তখন মন মেজাজ ভালো থাকে, হাসি খুশি থাকে এবং এই মানুষটা খুবই ভালো মানুষ। পাড়ার লোকজন গল্পগুজব করার জন্য ওর বাড়িতে প্রায়ই, মানে কেউ না কেউ থাকেনই সবসময়। কথা বলার জন্য, গল্প করার জন্য এসে থাকেন। মন মেজাজ ভালো থাকলে তিনি কথা বলতে পছন্দ করেন, কথা বলতে তিনি ভালোবাসেন এবং হাসি খুশি থাকেন। তাদের সঙ্গে অনেক হাসি খুশি ভাবে অনেক কথা বলেন। সুস্থ অবস্থায় তিনি প্রচুর কাজ করেন, কাজ ছাড়া থাকতে পারেন না। কাজ ফেলে রেখে একদমই বিশ্রাম নিতে পারেন না। কাজের মধ্যে থাকলে মন মেজাজ ভালো থাকে। লোকজনের সঙ্গে কথাবার্তায় গল্পগুজবে থাকলেও মন মেজাজ খুব ভালো থাকে, সবসময় আনন্দ ফুর্তিতে থাকে। তার সংসারে প্রচুর কাজের জন্য তাকে অনেক ভারী জিনিস তুলতে হয়, সামনের দিকে হেঁট উপর হয়ে অনেক কাজ করতে হয়, অনেক কিছু। এই সমস্ত কাজকর্ম করতে করতেই তার এই কোমরের ব্যথাটা শুরু। তারপরে তো অনেক অ্যালোপ্যাথি চিকিৎসা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এই পেশেন্টের মেডিসিন কি? কি মেডিসিন? ডাক্তার মঈনুল হক, ওয়ালাইকুম আসসালাম। কি মেডিসিন মনে হচ্ছে বলুন? কোন ধারণা? লাইভটি শেয়ার করে দেন একটু। সাধারণ মানুষ যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন হোমিওপ্যাথি সম্বন্ধে, তারা হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু জ্ঞান অর্জন করুন, কিছু ধারণা অর্জন করুন যে আপনার চিকিৎসা আপনার নিকটবর্তী কোন চিকিৎসকের হাতে অর্পণ করবেন, সেই সম্বন্ধে আপনাদের সম্যক ধারণা থাকা উচিত। সেই সাথে সাথে হোমিওপ্যাথিক চিকিৎসক আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করে আপনাদের সম্বন্ধে যে বিষয়গুলো জানতে চেষ্টা করেন, আপনাদের উচিত সেই চিকিৎসকের প্রশ্নের অনুপাতে তেনাকে সাহায্য করা। আপনি যতটুকু সাহায্য করতে পারবেন, আপনার তথ্য দিয়ে আপনি যতটা সাহায্য করতে পারবেন, আপনার চিকিৎসক আপনাকে ততটাই সাহায্য করতে পারবেন। ভুল চিকিৎসকের আন্ডারে আপনার চিকিৎসা অর্পণ করলে আপনি হোমিওপ্যাথি সম্বন্ধে ভালো কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না, কোনো ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। এই জন্য সবসময় আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে যে আপনার এবং আপনার পরিবারের লোকজনের চিকিৎসা অর্পণ করবেন, আপনার নিকটবর্তী কোন অভিজ্ঞ চিকিৎসকের হাতে চিকিৎসা দায়িত্ব দেবেন, সে সম্বন্ধে অভিজ্ঞতা না থাকলে আপনাদেরকে ঠকতে হবে, ভুগতে হবে। এর জন্য হোমিওপ্যাথির দোষ দেবেন না। তো অন্তত পক্ষে সেই অভিজ্ঞতা আপনারা অর্জন করুন। বলুন, কি মেডিসিন মনে হচ্ছে? কেউ কিছু উত্তর দিচ্ছেন না, তো ঠিক আছে। আমি এই পেশেন্টকে ওষুধ দিয়েছিলাম স্কুইলাস হিপ। এই পেশেন্টের ওষুধ হচ্ছে স্কুইলাস হিপ। আপনারা কি স্কুইলাস হিপের সঙ্গে রয়েছেন, না আপনারা অন্য কোনো মেডিসিনের কথা ভাবছেন?
হ্যালো, আপনারা ঘুমিয়ে পড়লেন নাকি বুঝতে পারছি না। আপনারা লাইভটি একটু শেয়ারও করছেন না, তারপরে কথার উত্তরও দিচ্ছেন না। আলোচনা যদি ভালো না লাগে তাহলে কি বন্ধ করে দিই নাকি? আপনারা সারা শব্দ কিছু দিচ্ছেন না, কিছু বলছেন না, কমেন্টের মাধ্যমে সারা তো দিতে পারেন। ডাক্তার, তো আপনি ব্রায়োনিয়ার কথা ভাবছেন, আপনি তো বলবেন, তাহলে জানাবেন তো। আর কেউ আর কেউ কে কে কোন কোন মেডিসিনের কথা ভাবলেন বলুন। কে কে কোন কোন মেডিসিনের কথা ভাবলেন? ডাক্তার ময়নুল হক ব্রায়োনিয়ার কথা ভেবেছেন, খুব সুন্দর, খুব ভালো। আর কেউ? চলুন, আজকের আলোচনা আপনাদের কারোর ভালো লাগছে না, অল্প সময়ের মধ্যে আজকের ক্লাসটা শেষ করব। যেহেতু ভালো না লাগলে তো বসে থেকে লাভ নেই। তো ব্রায়োনিয়া ভালো ভাবনা। ডাক্তার ময়নুল হক, আপনি ব্রায়োনিয়া ভেবেছেন, খুব ভালো ভেবেছেন। ব্রায়োনিয়াতেও এই সিমটম গুলোই রয়েছে, ফিজিক্যাল সিমটম গুলো ব্রায়োনিয়াতে রয়েছে, একদমই ঠিক। কিন্তু ব্রায়োনিয়াতে আপনার ওই যে আমাদের মেটেরিয়া মিটিকাতে দেখবেন প্রায় লেখা আছে যে প্রলাপ অবস্থায় কাজের কথা বলে, ব্যবসার কথা বলে। এর একটা মানে আছে। প্রলাপ অবস্থায় আপনার কাজের কথা বলে। স্যার নানা চল 7-7 চল, মানে বুঝলাম না জয়দেব সরকার কি বলছেন। স্যার নানা 12-7 মানে আমি বুঝলাম না যে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন, এটা বুঝলাম না। মেটেরিয়া মিটিকায় বলা আছে যে প্রলাপ অবস্থায় ব্যবসার কথা বলে, কাজের কথা বলে। প্রলাপ কাকে বলা হয়? ডিলিরিয়াম। ডিলিরিয়াম হচ্ছে রোগীর স্বাভাবিক যে স্বভাব, সেই স্বভাব থেকে বিচ্যুতি ঘটে পরিবর্তিত মানসিক অবস্থাই হচ্ছে প্রলাপ। তাহলে স্বাভাবিক স্বভাবের উপরে একটি মানুষ স্বাভাবিক আলোচনা চলবে। স্বাভাবিক স্বভাবে মানুষ স্বাভাবিক আচার আচরণ করে। তো অসুস্থতার সাথে তার স্বাভাবিক আচার ব্যবহারের মধ্যে আচরণের বিচ্যুতি ঘটে। বিচ্যুতি ঘটে পরিবর্তিত মানসিক অবস্থার সৃষ্টি হয়। সেই পরিবর্তিত মানসিক অবস্থাই হচ্ছে ডিলিরিয়াম বা প্রলাপ। তো পরিবর্তিত মানসিক অবস্থার সময়ে সে কিসের কথা বলছে? কাজের কথা বলছে, ব্যবসার কথা বলছে, বিজনেসের কথা বলছে। বিজনেস কি? বিজনেস হচ্ছে কাজ। যে যে যার যা পেশা সেটাই হচ্ছে তার ব্যবসা বা সেটাই হচ্ছে তার কাজ। একজন চিকিৎসকের ব্যবসা হচ্ছে ডাক্তারি করা, একজন চাষির ব্যবসা হচ্ছে তার চাষ করা, একজন গৃহিণীর ব্যবসা হচ্ছে তার সংসারের কাজকর্ম করা, একজন ছাত্রের কাজ হচ্ছে তার পড়াশোনার কাজ করা,
যার যা কাজ সেটা হচ্ছে তার ব্যবসা, তখন সে সেই ব্যবসার কথা বলে, প্রলাপ অবস্থায় ব্যবসার কথা বলে। কেন? যখন সে সুস্থ থাকে তখন সে তার কাজকর্মগুলো ভালোভাবে চালিয়ে যেতে পারে, তখন তো আর ভাবনা চিন্তা করার কোনো ব্যাপার থাকে না। অসুস্থ অবস্থায় যখন সেই কাজকর্ম করতে সক্ষম না হচ্ছে, তখন সেই কাজকর্মের ব্যাপারে তার মনের মধ্যে দুশ্চিন্তা আসে যে কাজের ক্ষতি হচ্ছে, কাজ না করলে তার উপার্জন হবে না, কাজ না করলে তার সংসার চলবে না, কাজ না করলে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে, যার যা কাজ সেই কাজের অগ্রগতি হবে না, অর্থাৎ ক্ষতির মধ্যে পড়ে যাবে। তখন সে ডিলিরিয়াম অবস্থায় কাজের কথা বলবে যে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, আমাকে কাজ করতে হবে, আমি খাবো কি, আমার সংসার চলবে কেমন করে, আমি তাড়াতাড়ি পরিস্থিতি থেকে বার হতে চাই। এই হচ্ছে তার চিন্তা, এই চিন্তার চাপ তার মাথার মধ্যে ঢুকবে এবং সেই কথা সে বারবার বলতে থাকবে। আমার এই পেশেন্টের মধ্যে কাজের কথা কোথাও নেই। ফিজিক্যাল সিমটম গুলো একই রকম দেখতে ব্রায়োনিয়ার মতো, কিন্তু মেন্টাল সিমটম গুলো আলাদা। ডাক্তার ময়নুল হক, আপনি আমার কথা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন প্লিজ, কমেন্ট করে একটু জানাবেন। আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা জানাতে থাকুন। আপনাদের ভালো লাগছে না, ঠিক আছে, চলুন আর একটি কেস আলোচনা করে আজকের লাইভ এখানে শেষ করব। আলোচনা ভালো না লাগলে আলোচনায় থাকতে ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা, তা চলুন আরেকটি কেস বলবো। একটি পেশেন্টের তারও বাতের ব্যথা, তার পায়ের গোড়ালিতে ব্যথা এবং কোমরে ব্যথা, কোমরেই ব্যথা এবং গোড়ালিতে ব্যথা। এটা নিয়ে আমার কাছে চিকিৎসা করতে এসেছিলেন। প্রথম সঞ্চালনে তার সমস্যা বেশি, প্রথম হাঁটতে গেলে, প্রথম নড়াচড়া করলে, প্রথম চলাফেরা করতে গেলে আড়ষ্ট লাগে, কোমরে যেন শক্ত হয়ে আছে, আড়ষ্ট। এবং প্রথম বিছানা ছেড়ে উঠে যখন হাঁটতে যায় তখন মেঝেতে পা দিলে পায়ে ভীষণ ব্যথা করে, ভীষণ যন্ত্রণা করে, প্রচুর যন্ত্রণা করে। ধীরে ধীরে চলাফেরা করতে করতে, আস্তে আস্তে নড়াচড়া করতে করতে তার কষ্ট কমে যায়, তখন সে একটু চলাফেরা করতে পারে। মানে কোমরের ব্যথার থেকে তার গোড়ালির ব্যথা নিয়ে সব থেকে বেশি কষ্ট, অনেক কষ্ট। এটার সাথে সমস্যা ছিল, তারও কোষ্ঠবদ্ধতা ছিল এবং অর্শ ছিল। অর্শ থেকে মাঝে মাঝে লাল টকটকে রক্ত ফোঁটা 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 করে অনেক পরিমাণে রক্ত পড়ে। লাল তাজা রক্ত মাঝে মাঝে প্রায়ই পড়ে, অনেক বেশি পরিমাণে রক্ত পড়ে। সেই সঙ্গে পেটে গ্যাস এবং ফাঁফ হয়, তারও অম্বল হয়, গলা বুক জ্বালা করে। আর পায়খানা শক্ত থাকলে সাধারণত তার ক্ষুধা কম হয়, খেতে ইচ্ছা করে না, খেতে ভালো লাগে না।
মন মেজাজ ভালো থাকে না, অম্বল অ্যাসিডিটি হয়, পেটে গ্যাস হচ্ছে। আর এই পেটে গ্যাস হলে, পায়খানা শক্ত হলে তার ওই কোমরের ব্যথাটা বেশি হয়। অস্বস্তি বোধ, পেটে একটা সমস্যা, মানে একটা অস্বস্তি বোধ, ব্যথা ব্যথা বোধ, সারা গায়ের জন্য একটু ব্যথা ব্যথা ভাব, এবং কোমরের ব্যথাটাও বেশ অনেকটা বেশি বেশি মনে হয়। আর পায়ের তলার ব্যথা তো বেশি আছেই। তো মাঝে মাঝে কখনো সখনো যখন তার পায়খানা একটু নরম হয়, পাতলা হয়, পেট ঝেড়ে পায়খানা হয়, তখন তার মন মেজাজ শরীর অনেকটা ভালো লাগে। তখন অর্শ থেকে রক্তও পড়ে না, যেহেতু পায়খানা আর চাপ লাগে না, ভালোভাবে অনেকটা পরিমাণে পায়খানা হয়ে যায়, বেশ শরীরটা ভালো লাগে, যেন পায়খানাটা খোলসা হয়ে গেল। খুব ভালো লাগে, আরাম লাগে, তৃপ্তি লাগে। তখন অম্বল অ্যাসিডিটিও কম হয় এবং ক্ষুধা ভালো থাকে, খেতেও পারে ভালো, এবং কোমরের ব্যথাও অনেক কম থাকে, পায়ের গোড়ালি তলার ব্যথাটাও যেন কম থাকে, এরকম অনুভব হয়। এরকম ২-৪ দিন চলে, তারপর পায়খানাটা আবার অটোমেটিক শক্ত হয়ে যায়। এই শক্ত পায়খানা তার বেশিরভাগ দিন চলে। ৮ দিন, ১০ দিন, ১৫ দিন পর হঠাৎ করে একদিন একটু পাতলা পায়খানা হয়ে গেল, তখন তার শরীরটা ভালো, একদম ফ্রেশ, কি সুন্দর ভালো লাগছে। আর যখনই শক্ত হয় তখনই আবার সেই পেটে গ্যাস হয়, পেটে ফাঁপ হয়, খাবার পরেই গ্যাস হয়ে যায়, খাবার পরেই পেটে ফাঁপ হয়ে যায়, অম্বল অ্যাসিডিটি, টক হয়, গলা বুক জ্বালা করে, টক ঢেকুর ওঠে, মানে একটা অস্বস্তি, ভীষণ অস্বস্তি, ভীষণ খারাপ লাগে। এর জন্য ও ১২ মাস প্রায় অম্বল অ্যাসিডিটির ট্যাবলেট, লিকুইড বিভিন্ন কিছু ওষুধ খান, এবং মাঝে মাঝে ওর পায়খানা নরম করার জন্য ওষুধ খান, কিন্তু স্থায়ীভাবে আরোগ্য কোনো কিছু তো হচ্ছে না। তাকে অপারেশন করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অপারেশন করতে রাজি নন। অপারেশনকে তিনি ভীষণভাবে ভয় পান, এই জন্য তিনি অপারেশন করতে চাচ্ছেন না। মন মানসিকতার দিক থেকে সে রোগে ভুগে ভুগে একেবারে দুর্বল হয়ে পড়েছে, এবং অনেকটা শীর্ণ হয়ে পড়েছে। অম্বল অ্যাসিডিটি আছে, যার জন্য ঠিক মতো তার খাবার হজম হয় না, পুষ্টি পায় না, খেতে পারে না ঠিক মতো, শরীর দুর্বল হয়ে পড়েছে এবং অনেকটা শীর্ণ হয়ে পড়েছে। আর যেহেতু অনেক চিকিৎসা করার পরেও এটা থেকে মুক্তি পাচ্ছে না, তার জন্য তিনি এই শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি দুশ্চিন্তিত ছিলেন। মেজাজ খিটখিটে, মেজাজ খিটখিটে, অল্পতেই রাগ হয়, ভীষণ বদরাগী এবং বদমেজাজি। রাগলে ভীষণ ভাবে বকবক করে, চিৎকার করে, জ্বালাতন করে, মুখে যা আসে তাই বলে দেন। একটা পরিবর্তনশীল মেজাজ, কখনো একটু শান্ত, কখনো চট করে রেগে যায়, মানে রাগান্বিত একটা অবস্থা, চট করে রেগে যান, বাজে ভাবে আচরণ করেন রেগে গেলে। কিন্তু সে বেশিক্ষণ ধরে ঝগড়া করেন না, অল্প সময়ের মধ্যে আবার চুপ হয়ে যান। আমি স্বভাবগতভাবে একটু জিজ্ঞাসা করেছিলাম যে সে আহ তার রাগ তো খুব বেশি, তো জেদ কেমন? বললেন প্রচন্ড জেদি, গোয়ার এক গুঁয়ে, নিজের মতে যেটা মনে হবে সে সেটাই করবে, কারোর কথার দ্বারা পরিচালিত হতে পছন্দ করেন না, ভীষণ ভাবে রেগে যান, বেপরোয়া মতো, যখন যেটা করবেন সেটাই করবেন, সেইখানে অন্য একটি কাজে হুকুম করলে যেতে চাবেন না। খুব জেদি, বেপরোয়া মতো, প্রচন্ড জেদি এবং প্রচন্ড রাগী। রাগলে বাচ্চাদেরকে মেরে দেন, বেশ ভালোভাবে মেরে দেন, বক বক করেন, গালিগালাজ করে ফেলেন, এরকম। ওই যে মারধর করেছেন, তারপর মেজাজ ঠান্ডা হয়ে আসলে যে মনের মধ্যে কিছু অনুশোচনা, এসব কিছু হয় না, একদমই হয় না এগুলো। আর এখন তার
এই ব্যথা বেদনা যেহেতু অনেক বেশি, গ্যাস অম্বল টম্বল এগুলো অনেক বেশি, অর্শর যন্ত্রণা, রক্ত পড়ে অনেক, এসব নিয়ে সে খুব বিষণ্ণ নিরানন্দ, যার জন্য তার কোনো কিছুতে আর ভালো লাগে না, কাজকর্ম করতেও ভালো লাগে না, চুপচাপ বিশ্রামে থাকতেই ইচ্ছা করে। এবং পরিবারের লোকজনের বিরুদ্ধে, তার পুত্রবধূর বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে, তার স্বামীর বিরুদ্ধে অনেক অভিযোগ করছিলেন, অনেকটাই অভিযোগ করছিলেন। তাদের খারাপ আচরণ, তারা তাকে ভালোবাসেন না, পুত্রবধূ ঠিক মতো কাজ করেন না, কাজগুলো গুছিয়ে করেন না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করেন না, মানে একটা খুঁত ধরার ভাব এগুলো রয়েছে, তার জন্য সে অনেক বেশি বকাবকি করেন। এই হচ্ছে কেস। কি মেডিসিন? ডাক্তার জয়দেব বলছেন রাস্টক্স। ডাক্তার জয়দেব রাস্টক্স বলছেন। ডাক্তার জয়দেব সরকার বলছেন রাস্টক্স। আর কেউ? ফিজিক্যাল এবং মেন্টাল সিমটম গুলো রোগীর মধ্যে পাওয়া যায়। যে রোগীর মধ্যে ফিজিক্যাল এবং মেন্টাল সিমটম গুলো স্পষ্টভাবে পাওয়া যায়, সেই রোগীগুলো খুব তাড়াতাড়ি আরোগ্য হবার দিকে যায়। আর যাদের মধ্যে ফিজিক্যাল সিমটম গুলো একদিকে চলে যায়, মানসিক লক্ষণগুলো আরেক দিকে চলে যায়, এটা হলো একটা জটিল অবস্থা। এই জটিল অবস্থার রোগীগুলো আরাম পেতে এবং আরোগ্য হতে একটু দেরি হয়। এটা সম্বন্ধে পুরো ধারণা রাখতে হবে। তো চলুন, আমি আজ আর বেশিক্ষণ আলোচনা করব না, এই আলোচনা করে শেষ করব। আপনাদেরও ভালো লাগছে না বুঝতে পেরেছি, মানে অনেক কঠিন হয়ে যাচ্ছে আপনাদের কাছে, জটিল হয়ে যাচ্ছে। একটা একটা করে বুঝুন ব্যাপারটা। বাতের ব্যথা, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, ডাক্তার ময়নুল হক বলছেন লাইকোপোডিয়াম। ঠিক আছে, একটা একটা করে ভাবুন, ফিজিক্যাল সিমটম গুলো আগে নেন। তার কোমরে ব্যথা এবং গোড়ালি ব্যথা, সঞ্চালনে আরাম, হাঁটলে আরাম, প্রথম সঞ্চালনে বৃদ্ধি, হিপার সালফার, কাঞ্চন রায়, হিপার সালফার, কোস্টিকাম, সুশান্ত দাস, কোস্টিকাম, বা সুন্দর। তো আমি সেটাকে বলি এবার, এই ব্যথা, এই ব্যথাগুলোর সঙ্গে কি হচ্ছে, কোষ্ঠবদ্ধতা আছে, অর্শ আছে, এবং অর্শ থেকে রক্ত বার হয়, রক্ত পড়ে, রক্ত পড়ে। পেটে গ্যাস অম্বল এগুলোও রয়েছে। সাধারণত সবার মনে লাইকোপোডিয়াম এইগুলোর কথা বেশি বেশি, কোস্টিকামের কথা বেশি বেশি মনে আসবে মনে হচ্ছে। তো একটা বিষয় আপনারা খেয়াল করবেন, মেটিয়ামেটিকে পড়বেন মেডিসিন গুলো, আমি আমার কাছ থেকে জানার পর তারপর আপনারা মেটিয়ামেটিকা গুলো আবার পড়বেন, অবশ্যই পড়বেন, তাহলে আপনাদের মনের মধ্যে গেঁথে যাবে। একটা খুব সুন্দর লক্ষণ, আমি এর আগে বলেছি যে ফিজিক্যাল সিমটম গুলোর মধ্যে সেইগুলি পরিচালক লক্ষণ যেগুলোর মধ্যে স্পষ্ট মডালিটি রয়েছে, যেগুলোর মধ্যে স্পষ্ট মডালিটি রয়েছে, হ্রাস বৃদ্ধি রয়েছে, কিসে কমে কিসে বাড়ে। তো এখানে
বাতের ব্যথার ক্ষেত্রে দেখা যাচ্ছে সঞ্চালনে উপশম, হাঁটলে উপশম, গরম সেঁক দিলেও আরাম পান। এবং সার্বদেহিকভাবে আরেকটি মডালিটি রয়েছে যেটা দারুণ, সেটা হলো যখন পায়খানা নরম হচ্ছে তখনই সে সার্বদিকভাবে ভীষণভাবে আরাম পাচ্ছে। কোমরের ব্যথা কমে যাচ্ছে, গোড়ালির ব্যথাও কমে যাচ্ছে। যখন পায়খানাটা নরম হচ্ছে, একটু পাতলা টাইপের হচ্ছে, নরম হচ্ছে, পেট ঝেড়ে পায়খানা হয়ে যাচ্ছে, তখন অম্বল অ্যাসিডিটি আর হচ্ছে না। দেখবেন যাদের শরীরে ব্যথা আছে, যাদের শরীরে ব্যথা আছে তাদের অম্বল অ্যাসিডিটি হলে, পেটে গ্যাস, ফাঁপ এগুলো হলে তাদের ব্যথাগুলো বেড়ে যায়। খেয়াল করে দেখবেন, জিজ্ঞাসা করবেন। এবং পায়খানা ভালো হলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেট ফাঁপ এগুলো না হলে ব্যথা কম থাকে। খেয়াল করবেন, জিজ্ঞাসা করে দেখবেন এগুলো। তারপরে কি হচ্ছে, ওই নরম পায়খানা বা পাতলা পায়খানাটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে আবার কোষ্ঠবদ্ধতায় পরিণত হয়ে যাচ্ছে। কোন মেডিসিনের লক্ষণ বলেন? আমাদের একটা মেডিসিন আছে যেখানে বলা আছে যে হঠাৎ উদরাময় বন্ধ হয়ে বাতের ব্যথা, হার্টের সমস্যা, বুক ধড়ফড়, শ্বাসকষ্ট এসবের আবির্ভাব, সেই সঙ্গে রক্তস্রাবের প্রবণতা, রোগী ধীরে ধীরে শীর্ণ হয়ে পড়ে, শীর্ণতা প্রাপ্তিও দুর্বল হয়ে পড়ে। কোন মেডিসিনের লক্ষণ এগুলো বলুন? রোগীরা তো আর বইয়ের ভাষায় আমাদেরকে লক্ষণগুলো দেবে না, রোগীরা কখনোই বইয়ের ভাষায় আমাদেরকে লক্ষণগুলো দেবে না। আপনাকে ফিল করতে হবে, আপনাকে বুঝে নিতে হবে, আপনার অভিজ্ঞতা দ্বারা এর একটা অ্যাসিমিলেশনে নিয়ে আসতে হবে। যদি আপনি অ্যাসিমিলেশনে না নিয়ে আসতে পারেন, সব গোলমাল হয়ে যাবে। এটা এই গেল। এই সাথে এবার আপনি মানসিক লক্ষণগুলোকে একটু মিলিয়ে নেন, ব্যাস সোনাই সোহাগা। যে রোগীগুলোর দৈহিক লক্ষণ এবং মানসিক লক্ষণগুলো অত্যন্ত স্পষ্টভাবে বর্তমান থাকে, ম্যাটেরিয়া মেডিকায় প্রকাশিত অনুসারে স্পষ্টভাবে লক্ষণগুলো প্রকাশমান থাকে, সেই রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আরোগ্য হয়ে ওঠে। কিন্তু যেখানে ফিজিক্যাল সিমটম গুলো একদিকে যাবে আর মানসিক লক্ষণগুলো আরেকটা মেডিসিনকে সাপোর্ট করবে, ওই অবস্থাটা জটিল। সেইখানে পেশেন্ট আরোগ্য হতে একটু সময় নেয়, কেননা জটিল অবস্থা শৃঙ্খল অবস্থায় আসতে সময় নেয়। এটা বিভিন্ন কারণে হয়, বিভিন্ন প্যাথির ওষুধ খেয়ে চাপা পড়ে এবং গতিপথ ভিন্নমুখী করে, ফলে এই অবস্থাটা হয়। ডাক্তার আতিউর রহমান বলেছেন অ্যাব্রোটেনাম, অ্যাবসলিউটলি রাইট। এই কেসটি অ্যাব্রোটেনামের, আমি তো কখনো বানিয়ে বলছি না এগুলো। ওই পেশেন্ট যদি কখনো মানে কখনো যদি আসে, আমি আপনাদের 1-2 মিনিটের ভিডিও করে দেব। আমার কথা, আমার এই সাকসেসের গল্প আপনাদের কাছে গল্প মনে হতে পারে। এতদিন আমি ভিডিও কখনোই দিইনি, এখন আমি প্রতিদিন একটি করে আমার সফল কেসের 1-2 মিনিটের ভিডিও, কেউ মুখ দেখাতে চাইলে দেখাবো, না দেখাতে চাইলে তার ভিডিওতে কথা আপনাদেরকে দিয়ে দেখাবো যে দেখুন, সে মানে সাকসেস কেস যাই হোক, সে কেস যে কেসই হোক না কেন,
আমি সেগুলো দেব। তরুণ কেসই হোক আর পুরাতন কেসই হোক, ভিডিও করব, দেব। 365 দিনে 365 খানা কেস দেখাবো। হোমিওপ্যাথির সফলতা দেখবেন। এটা অ্যাব্রোডেনাম। কেসটি ছিল অ্যাব্রোডেনাম। আমি আপনাদের সঙ্গে যেগুলো আলোচনা করি, একটা জিনিস বুঝুন, আলোচনা করার পরে সেই কেস আসলে যদি আরোগ্য করতে না পারি, তাহলে আলোচনা করে মানে ভাঙতে কথা দিয়ে আমার লাভটা কি হবে? নিজেকে ঠকানো। এটা বুঝবেন, নিজেকে ঠকানো। আমি হয়তো রঙিয়ে চঙিয়ে অনেক কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তারপরে কিছু রুগী প্রলুব্ধ হয়ে আমার কাছে এলো, আমি সারাতে পারলাম না, তাতে আমার লাভটা কি হলো? আমার নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, এত ক্ষতি, নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসলাম। কিন্তু যদি আমার দক্ষতা থাকে, সেটা যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং সেখানে প্রলুব্ধ হয়ে কিছু পেশেন্ট যারা বিপদে আছে তারা যদি মুক্তির আশায় আমার কাছে আসেন, আমি তো তখন তাকে দেখে ভয় পাবো না। এটা বুঝবেন। এগুলো হচ্ছে পজিটিভ থিঙ্কিং এর একটা দিক। মানে আপনি কোথায় পজিটিভ ভাববেন, কোথায় নেগেটিভ ভাববেন, এই ভাবনার জায়গাটাকে ক্লিয়ার করার জন্য বললাম বাস্তব কথাটা। বহু জনকে আমি দেখেছি যারা খুব মানে মানুষকে আকৃষ্ট করার জন্য অনেক রঙিয়ে চঙিয়ে বিভিন্ন কিছু বলে পোস্ট করে থাকেন, যা দ্বারা সাধারণ মানুষ ভীষণভাবে আকৃষ্ট হন এবং তার কাছে চিকিৎসা নিতে গিয়ে মানে কিভাবে ঠকছে। আমরা তো আর সেই ফুটপাতের সেসব নয় যে আজকে আপনাদের সঙ্গে গরম গরম কথা বলে নগদ কিছু টাকা কামিয়ে নিয়ে আবার অন্য জায়গায় চলে গেলাম। এরকম তো নয়। এখানে ভাববেন। তবে সফল ব্যর্থ সবার মধ্যে থাকবে। আমাদের হোমিওপ্যাথিতে আমি মনে করি 100% নয়, 50%, 50টা, 100টার মধ্যে 50টা রুগী সারা মানে জগতে পৃথিবীতে কোথাও নেই। 100টার মধ্যে 50টা সারানোর মতো সাকসেস জায়গা পৃথিবীতে কোথাও হয় না, কারণ এ অনেক জটিল জায়গা। সেখানে আপনার ব্যর্থ তো থাকবেই, কিন্তু ব্যর্থতার মধ্যে সফলতার হার আপনাকে বাড়াতে হবে। 10টা রুগী দেখলাম 10টায় সেরে যাবে না, কিছু তো ব্যর্থ থাকবে, সেটা তো সবার কাছে থাকবে, স্বাভাবিক জিনিস এটা। চলুন লাস্ট একটি মেরাকেল কেস দেব। একটা মেরাকেল কেস দিয়ে আজকের লাইভ এখানেই ইতি করব। কেসটি হচ্ছে ওই বাতের ব্যথা। আজকে বাতের ব্যথা নিয়ে আলোচনা করব। বাতের ব্যথা, তার ব্যথা ছিল 2 হাঁটুতে, কোমরে এবং গোড়ালিতে। 2 হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এবং গোড়ালিতে ব্যথা। একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এই রোগীর, হাঁটুর ব্যথা এবং গোড়ালির ব্যথা কিছুদিন অন্তর পার্শ্ব পরিবর্তন করে আক্রমণ করে। এবার যদি ডান দিকের পায়ের গোড়ালিতে হয়ে থাকে ব্যথা, পরবর্তীতে যখন হবে তখন আবার বাম পায়ে হবে, বাম পায়ের তলায়, তারপরে আবার ডান পায়ের তলায়, এক পায়ে ভালো হয়ে গিয়ে আর এক পায়ের তলায় হয়। যে এ পায়েও আছে অল্প অল্প, তারপরে ওই পায়ে হলো এমন না, এক পায়ে টোটালি চলে যায়, আর ব্যথা থাকে না, তারপরে আবার অন্য পায়ে। এটা 1 মাস, 1.5 মাস, 15 দিন, 20 দিন পর পর বা 2-3 মাস পর পর এরকম পার্শ্ব পরিবর্তন করে আক্রমণ হয়। হাঁটুর ক্ষেত্রেও তাই। কিন্তু কোমরে ব্যথা সারা কোমর ব্যাপী হয়, মাঝখান দিয়ে সারা কোমরে ব্যথা হয়, এখানে কোনো পার্শ্ব পরিবর্তন করে না। এটা ছিল তার বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটা বিষয়, যা সাধারণত খুব বেশি দেখা যায় না, এই রোগীর ক্ষেত্রে ছিল।
হাঁটা চলা করলে এবং সঞ্চালনে এর ব্যথা একটু কমে। প্রথম চলাফেরা করতে গেলে ব্যথাটা বেশি মনে হয়, আড়ষ্ট মনে হয়, ব্যথাটা বেশি মনে হয়, খানিক চলাফেরা করতে 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 ব্যথাটা কমে যায়। এর পায়খানা স্বাভাবিক হয়, বরাবরই স্বাভাবিক হয়, এবং অম্বল অ্যাসিডিটি আছে অল্প, খুব একটা বেশি নাই, অম্বল অ্যাসিডিটি আছে, অল্প অল্প হয়। এই ব্যক্তি মন মানসিকতার দিক থেকে প্রচুর টেনশনে আছে, প্রচুর টেনশন। বলছে টেনশনে আমার জীবন যায় যায়, টেনশনে আমার জীবন যায় যায়। তো আমি জিজ্ঞাসা করলাম, এত টেনশন কিসের আপনার? একজন মহিলা, এত টেনশন কিসের? তা বলছেন, আমার একটা ছেলে, তার বয়স এখন অনেক হয়ে গেছে, আমি তার বিয়ে দিতে পারলাম না। বয়স এখন অনেক হয়ে গেছে, আমি তার বিয়ে দিতে পারলাম না। মেয়ে পছন্দ হয় না, এই পছন্দ হয় না, দেখি 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 এই করতে 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 ৩৭ বছর বয়স হয়ে গেছে ছেলের। আবার অনেক জায়গায় রয়েছে যেখানে ছেলের হয়তো পছন্দ হলেও মেয়েদের পক্ষ থেকে পছন্দ হয় না। এই করে করে ছেলের এখন ৩৭ বছর বয়স। ছেলে একজন ব্যবসাদার। এই ছেলের বিয়ে কেমন করে হতে পারে, এটা নিয়ে তার মা ভীষণ দুশ্চিন্তিত। নিজের থেকেও ছেলেকে নিয়ে সে চিন্তায় রাতে ঘুমাতে পারে না, বালিশ ভিজিয়ে ফেলেন, এত দুশ্চিন্তা, টেনশন। তারপরে পরে টেনশন হচ্ছে যে তিনি এখন সংসারের কাজকর্মগুলো ঠিকমতো করতে পারছেন না এই ব্যথা বেদনার জন্য। খুব কষ্ট করেই তাকে কাজ করতে হয়, অনেক কষ্ট, অনেক কষ্ট করে তাকে কাজ করতে হয়। কাজের গুণগত মান অনেক সুন্দর, খুব ভালো করে কাজ করেন। আমি ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম, বললেন না খুব ভালো করে কাজ করেন, আমার মা অনেক ভালো, সুন্দর করে কাজ করেন, এলোমেলো কাজ করেন না। ওর মা হচ্ছেন খুব শক্তপোক্ত একজন মহিলা, শক্তপোক্ত মহিলা, বাড়ির গার্জেন। ওর বাবা গার্জেন নয়, ওর মা হচ্ছেন গার্জেন। ছেলে মেয়েগুলোকে ওর মা মানুষ করেছেন, খুব কড়া শাসনে মানুষ করেছেন, যার জন্য ছেলে মেয়েগুলো বিপদগামী হতে পারেনি। এখনো পর্যন্ত ছেলে মেয়েগুলো তার কথাই উঠে বসে, যা বলবে তাই। বাড়ির গার্জেন এখনো তার মা, সবকিছুতে। এবং ছেলের এই বিয়ে দিতে না পারার জন্য তার মা প্রচন্ড হতাশ হয়ে পড়েছে। টাকা পয়সাগুলো একদম নষ্ট করেন না, সবকিছু জমিয়ে রেখেছেন সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে, ভবিষ্যতে উন্নতির কথা ভেবে, ভালোর কথা ভেবে টাকা পয়সা তিনি নষ্ট করেন না। ধনী লোক তারা, সব জমিয়ে রেখেছেন, সন্তানরা ভালো থাকবে, ভালো খাওয়া দাওয়া করবে, ভালো থাকবে, এই ভেবে। কেসটা এতটুকুই, আমি শর্ট কেস। বলুন কি মেডিসিন মনে হচ্ছে? মানুষটি খুবই ভালো, খুব ভালো মনের মানুষ, মিশুকে, কিন্তু কড়া শাসক। ছেলে মেয়েদের উল্টো পাল্টা পথে যেতে দেয়নি, লেখাপড়া শিখিয়েছেন, ভালোভাবে ভালো করে লেখাপড়া শিখিয়েছেন সব।
বলেন কে মেডিসিন? বহু জায়গাতেই পাবেন। অনেক জায়গাতে আমাদের অঞ্চলে বা আমরা অনেক জায়গায় শুনতে পাই যে ও বাড়ি হচ্ছে মহিলা মোড়ল, ওর পরিবারে মহিলা মোড়ল, ওর পরিবারে হচ্ছে মহিলা মোড়ল, এই ধরনের কথাবার্তা আমরা অনেক জায়গায় শুনে থাকি। মহিলা মোড়ল মানে এই নয় যে সব মহিলাই বাজে, সব মহিলা খারাপ, তা নয়। এরা হলো আদর্শ মহিলা। মা যদি আদর্শ হন, সন্তানরা আদর্শ হতে বাধ্য। আর মা যদি জগৎ মাতানি হয়, সন্তানরাও জগৎ মাতানি হবে। আজকের যুগে আমরা যেগুলো দেখছি, গায়ে পোশাক থাকে না, কাপড় থাকে না, উল্টো পাল্টা চাল চলন, আবার যদি পোশাক আশাক থাকে তো ঘোমটার মধ্যে খ্যামটার নাচন, এইসব চলে মেয়েদের। আর মোবাইলে সবাই একে অপরের সঙ্গে এখন সব লুটোপুটি চলছে। এই মেয়েগুলো একদিন আবার মেয়ের মা হবে, সন্তানের মা হবে। এই মেয়েগুলো তার স্বভাব কখনো পাল্টায় না, স্বভাব পাল্টায় না। তো এই মেয়েগুলো কোনো সংসারে গিয়ে যদি সে মোড়ল হয়, তার সন্তানরা খারাপ হবেই। কেন? জাত খারাপ, ফল খারাপ হবে। যার জন্য আজকে আমাদের সংসার সমাজে নরক হয়ে উঠেছে। একটা ভালো মেয়ে পাওয়া যায় না, একটা ভালো ছেলে পাওয়া যায় না। এই কথাগুলো বলার মানে হচ্ছে এই যে আমি নিন্দি করছি না, আমার নিন্দা করা মধ্যে কোনো যায় আসে না। আমাদের কাজ হচ্ছে ব্যক্তি চরিত্রকে নির্ধারণ করা এবং তার অনুসারে ওষুধ দেওয়া। এইগুলো আপনাদেরকে ভাবতে সাহায্য করবে, এগুলো কাজে লাগবে। ওই ছেলেটা খারাপ, ওই মেয়েটা খারাপ, ও ভালো, এ মন্দ, এসব আমাদের বিচার করার কোনো জরুরি নয়। ওই খারাপের মধ্যে, ওই খারাপের অনুরূপ ওষুধ আমাদের কে আছে সেটা ভাবতে হবে। ও যদি ভালো হয় তো ও ভালোর অনুরূপ আমাদের কোন ওষুধ আছে সেটা ভাবতে হবে। কেননা ওই পেশেন্ট তো একদিন আমার কাছে আসতে পারে, আমি তখন তার ওষুধ দেব কি? আগের থেকে যদি আপনার জানা থাকে, জ্ঞান অর্জন থাকে, তাহলে তো সেই পেশেন্ট আসলে আপনি কথা বলতে বলতেই বুঝে যাবেন যে এটা কি। একজন ওই পরিবারের মোড়ল যদি মহিলা হয় এবং সেই মহিলা যদি আদর্শবান হয়ে থাকেন, তার ফলগুলো সবাই ভালো হবে, সবই ভালো হবে। এই জন্যে পরিবারের মহিলা মোড়ল বলে তাকে সবসময় খারাপ চোখে দেখবেন না। তার পরবর্তী পর্যায়গুলো দেখতে হবে যে ঠিক আছে কিনা। আমাদের এগুলো ব্যক্তি চরিত্রকে উপলব্ধি করা, বোঝা, বিশ্লেষণ করার প্রয়োজন আছে, না হলে আমরা তাদের ওষুধ দেবো কেমন করে? এই জন্য এগুলো নিয়ে কালচার করা, এগুলো নিয়ে ভাবনা নিয়ে আসা, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা দরকার আছে, না হলে আপনারা ব্যক্তি চরিত্র ওষুধ দিতে পারবেন না। তো আমি বলি, আমার ওই মেডিসিনটা হচ্ছে বাম্বুজা। ওই মেডিসিনটা হলো বাম্বুজা মেডিসিন, বাম্বুজা। আমি ল্যাককাইনানাম ভেবেছিলাম, কিন্তু আমি ল্যাককাইনানামের মানসিকতাকে জানি। ল্যাককাইনানাম মানুষের স্বভাব কেমন, অসুস্থতার সঙ্গে তার স্বভাব চরিত্র কেমন, এগুলো আমি জানি। রাস্টক্স নয়, রাস্টক্সেরও স্বভাব সম্বন্ধে আমি জানি। যার জন্য একটুখানি কথা বলতে গিয়ে আমি বুঝে গিয়েছিলাম যে এটা ল্যাককাইনানাম নয়। ল্যাককাইনানাম খুব বাজে মানুষ, খুব বাজে, একেবারে বাজে মানুষ, নোংরা, খারাপ মানুষ। কিন্তু এই ব্যক্তি কত সুন্দর, কত ভালো, একটা সংসারের ছাদ, একটা সংসারের ছাদ। আমরা হোমিওপ্যাথির
দৃষ্টিভঙ্গিতে আমরা এইসব মহিলাকে পুরুষ হিসাবে চিহ্নিত করে থাকি। পুরুষ এবং মহিলা এ দুটোর মধ্যে আমাদের রুব্রিকের মধ্যে এরকম ব্যাখ্যা করতে হয়, পুরুষ কাকে বলে, মহিলা কাকে বলে। পুরুষ এবং মহিলা এই যে লিঙ্গভেদ, শক্তির প্রতীক এগুলো। এই লিঙ্গভেদ হচ্ছে শক্তির প্রতীক। শক্তিশালীকে পুরুষ হিসাবে চিহ্নিত করা হয়, দুর্বলকে মহিলা হিসাবে চিহ্নিত করা হয়। এখানে এই মহিলা যে এত বেশি শক্তিশালী, সাবলীল, সক্ষম, একে আমরা পুরুষ হিসাবে চিহ্নিত করি। এই জন্য হি দিয়ে একে চিহ্নিতকরণ করা হয়। একজন পুরুষ মানুষ যে মহিলার মতো নরম, দুর্বল, ভীতু, তাকে আমরা হি না দিয়ে সি দিয়ে চিহ্নিত করে থাকি। হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে এরকম ভাবে আলোচনা করা হয়, এরকম ভাবে বোঝার দরকার হয়। একে দেওয়া হয়েছিল বাম্বুজা। বাম্বুজার ফিজিক্যাল সিমটম হচ্ছে ওইগুলো, এবং মানসিক লক্ষণগুলো হলো সে হলো খুব একজন জাদ্রেল, শক্তপোক্ত মানুষ, যে একজন বাড়ির ছাদ, প্রচন্ড দায়িত্বশীল মানুষ, এবং সন্তানদের কোনো সমস্যা এলে সে ধৈর্য ধরতে পারে না, তার দ্রুত সমাধান করার জন্য খুব চেষ্টা করে। তার সমাধান করতে অক্ষম হলে সে নিজেকে দায়ী করে এবং নিজে হতাশ হয়ে যায়, কেননা সন্তানের কষ্ট সে সহ্য করতে পারে না। এখানে সন্তান বলতে ওই মহিলার অধীনে যারা রয়েছে, স্বামীও এখানে হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে তার সন্তান হিসাবে গণ্য হতে পারে। বোঝা গেল? এগুলো হচ্ছে বাম্বুজার চরিত্র। এই জন্য ফিজিক্যাল সিমটম এবং মেন্টাল সিমটম উভয়কে ভালোভাবে বুঝতে হবে, তাহলে সঠিক মেডিসিন দিতে সক্ষম হব। ফিজিক্যাল সিমটম গুলো এখানে রাস্টাক্সের মতো, সবগুলোই ফিজিক্যাল সিমটম রাস্টাক্সের মতো, ল্যাক্কাইনামের মতো। তো যখনই পার্শ্ব পরিবর্তনশীল বলেছিলেন, সাথে সাথে আমার ল্যাক্কাইনামের কথা মনে এসেছিল, কিন্তু দুই এক কথা বলতে বলতে বুঝে গেলাম যে না, এই মানুষটা ভীষণ ভালো মানুষ, খুব সৎ, এ হচ্ছে একজন ফ্যামিলিয়ার পারসন, মানে সংসার, ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যক্তি। তখন বাকি একটু কথা বলতে বলতে বুঝে গেলাম যে হচ্ছে বাম্বুজা। তো আলোচনা কেমন লাগলো বলুন? আজকের আলোচনা এই পর্যন্ত। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে এই ভিডিও আপলোড করা থাকবে। আজকের আলোচনা কেমন লাগলো আপনারা একটু জানাবেন। আমার কথাগুলো যারা বিশ্বাস করেন তারা হোমিওপ্যাথি সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, আর যারা আমার কথার উপরে দুর্বলতা রাখেন তারা আমার এই যে আলোচনা দ্বারা কেউ কোনো উপকৃত হতে পারবেন না। আলোচনা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে একটু জানান। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে এই ভিডিও আপলোড করা থাকবে, সেখানে আরো অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চিরকাল সেখান থেকে দেখতে পারবেন। সেখান থেকে অনেক আলোচনা, অনেক হোমিওপ্যাথি সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী লাইভে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আতিউর রহমান, অসাধারণ, ধন্যবাদ। আমার ইচ্ছা আছে রোজার পর, রোজার মাসেই একটা সেমিনার রয়েছে পুরুলিয়াতে, পুরুলিয়ার সেমিনারটা করে আসি। পুরুলিয়ার সেমিনার রয়েছে আপনার মার্চের 8 তারিখে, সেমিনারটা করব। ওই সেমিনার করে আসার পর রোজার পর একটা অনলাইন সেমিনার করব। অনলাইন সেমিনারে আপনারা যারা যুক্ত হতে চান যুক্ত হবেন। সেখানে প্রচুর মেডিসিনের মেন্টাল সিমটম এবং ফিজিক্যাল সিমটম নিয়ে আলোচনা করা হবে, যেখানে আপনার এই যে বিভিন্ন, এই যে কেন রাস্টক্স নয়, কেন ল্যাক্কানাইনাম নয়,
এরা তো একই ধরনের ফিজিক্যাল সিমটম গুলো রয়েছে, তাহলে কি থাকলে ল্যাক্কানাইনাম হবে, কি থাকলে রাস্টাক্স হবে, কি থাকলে বাম্বোচা হবে, কি থাকলে মেডোরিনাম হবে, কি থাকলে থুজা হবে? এইগুলো নিয়ে খুব শর্টকাট অনেক মেডিসিনের সম্বন্ধে আলোচনা করা হবে। যারা চাইবেন আমার অনলাইন সেমিনারে যুক্ত হবেন। তারপরে পরে আপনার বাংলাদেশে আসবো। এবার আমার ভিসা রয়েছে, বাংলাদেশের ভোট হয়ে গেলেই বাংলাদেশে একটু আসবো, ওখানে দরকার আছে আমার। তো এই হচ্ছে আজকের সংবাদ, আজকের খবর। তো পুরুলিয়াতে ওই সাইডে যদি কোনো ডাক্তার থেকে থাকেন, তারা সেমিনারে যুক্ত হতে চাইলে মার্চের 8 তারিখে যুক্ত হতে চাইলে যোগাযোগ করবেন, আপনাদের ঠিকানা বলে দেওয়া হবে। সেখানে কলকাতা থেকে আরো বেশ কয়েকজন আমরা যাব, অনেক আলোচনা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।